মেহরাব সাহেব কেমন যেন হয়ে গেলেন। কি হচ্ছে? কেন ব্যাংকগুলো ডাকাতি হচ্ছে? কি দরকার? কেন খুন হচ্ছে? কি কারণ থাকতে পারে? আমরা কি কিছুই করতে পারবো না? না, আমার এখনই কিছু ব্যবস্থা করতে হবে। ফারাজ স্যারকে বলে রাহাতি টিমকে এই হ্যাকের ব্যাপারে বলতে হবে, আর আবিরকে রাফিয়ানের জন্য। সবাই এক হয়ে কাজ করতে হবে। কেন জানি না মনে হচ্ছে নিলয় প্লাস হ্যাক দুটোর পিছনেই কোনো না কোনো কানেকশন আছে। কি হয়েছে স্যার? মেহরাব সাহেব আবিরের দিকে তাকাই। আবির বাইরে থেকে এসে মেহরাব সাহেবের সামনে দাঁড়িয়েছে। আবির, তুমি সময় মতো অফিসে এলে আমি গেলাম ফায়াজ স্যারের কাছে। তোমাকে সব বলবো পরে। ওকে স্যার। মেহরাব সাহেব বেশ তাড়াতাড়ি চলে গেলেন। আবির নিজের রুমে চলে আসলো। বল, তোকে কেমন করে মারবো? কেউ জানে তোকে তুলে এনেছি? 40 ওয়াটের লাল একটি বাল্ব জ্বলছে মাথার উপর। সাদা গেঞ্জির সাথে কালো প্যান্ট পরা আবির বসে আছে একটা চেয়ারে। বসে আছে বললে ভুল হবে, তাকে বেঁধে রাখা হয়েছে। মুখে কাপড় বাঁধা ওর, কেবল চোখ দুটো খোলা। ওর সামনের একটা চেয়ারে সালমান বসে আছে, পাশে মুরাদ আর রাকেশ দাঁড়িয়ে। এখন অনেক বাজে, রাত 11টা বেজে গেছে। সন্ধ্যা রাতের দিকে আবিরকে ওরা তিনজন তুলে এনেছে, কারণ ওরা জেনে গিয়েছিল আবির মিশির মায়ের সাথে ঘটা সকালের ঘটনার জন্য ওদেরকে খুঁজছে। সালমান বসা থেকে উঠে দাঁড়ায়, আবিরের কাছে এসে মুখ থেকে কাপড়টা সরিয়ে দুইটা চর বসিয়ে দেয়। তোকে না বলেছিলাম আমাদের চিনিস না? আমাদের থানায় ধরে নিয়ে যাবি, তাই না? নে, ডাক দেখি কে আসে তোকে বাঁচাতে। ওকে পিটাচ্ছিস না কেন? ব্যাটার জন্য কি মারটাই না খেয়েছি? আরে দাঁড়া দাঁড়া, এখনই চলে আসবে ওর শিষ্য সিরাজ মিয়া। ও আমাদের মেরেছিল এর কথাতেই। ওকে আগে মারবো, তারপর এটাকে। সালমান একটা সিগারেট জ্বালায়। সিগারেট মুখে দিয়ে ধোঁয়াগুলো টেনে নিয়ে আবিরের মুখের উপরে এসে ফেলে দেয়। আবির তখনও চুপ হয়ে বসে আছে, কোনো রকম নিজেকে ছাড়ানোর চেষ্টা অবধি করছে না। প্রথমে ওরা সবাই অবাক হলেও ভেবে নিয়েছে হয়তো ভয়ে আবির কিছু বলছে না। সালমান আবিরের বাম হাতের কবজিতে সিগারেটের আগুন চেপে ধরে। আবির সামনের দিকে তাকিয়ে থাকে। রাকেশ এসে আবিরের গলা চেপে ধরে বলে, তোর সমস্যা কি? এত মেরেছি তবুও কেন তুই চিৎকার করছিস না? তোর চিৎকার শুনতে খুব ইচ্ছে করছে রে। মুরাদ, স্টিকটা দে। রাকেশ স্টিক নিয়ে আবিরের হাঁটুর নিচে জোরে আঘাত করে। আবির চোখটা বন্ধ করে নেয়। রাকেশ চিৎকার দিয়ে বলে, কুত্তার বাচ্চা মা, তুই কেন চুপ হয়ে আছিস? কি সমস্যা তোর? মিশিকে আগে কে মেরেছিল? তোর মিশির আমি। মুরাদ কথাটা পুরো শেষ করতে পারে না। আবির চিৎকার দিয়ে ওঠে, চিৎকার দিয়ে বলে, তোদের এত সাহস কেন? একবার আমাকে ছেড়ে দে। সাহস? ফায়াজকে চিনিস না? ফায়াজ আমাদের সাহস। আর নিলয় নাম শুনেছিস? সে আমাদের সাহস। এমন কোনো থানা নেই যেখানে আমাদেরকে আটকে রাখতে পারবে, আর এমন কেউ নেই যে আমাদের মারবে। নিলয়? কে নিলয়? তোরা দেখছিস তাকে? না, তাকে দেখা লাগবে না, সে এমনিতেই দ্য কিং অফ রাফি। দরজায় খটখট শব্দ হয়। সালমান চেয়ারে গিয়ে বসে, রাকেশের দিকে তাকিয়ে বলে, সিরাজকে নিয়ে আসতে যা, ব্যাটাকে মারতে মারতে নিয়ে আসবি। ছোট একটা ঘর, একটা মাত্রই দরজা। হলদে আলোর নিচে 4 জন মানুষ। একজনকে হাতে দড়ি দিয়ে বেঁধে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে, যাকে কিনা সবাই চেনে পুলিশ হিসেবে। রাকেশ দরজার কাছে যায়, দরজা খোলে ও। সাট করে একটা শব্দ হয়। রাকেশ ছিটকে পড়ে সালমানের প্রায় পায়ের কাছে। সালমান আর মুরাদ হাবার মতো অপলক হয়ে তাকিয়ে থাকে রাকেশের দিকে। রাকেশের কপাল বেয়ে লাল রক্ত বের হয়ে আসছে, চোখ দুটো যেন উল্টো তাকিয়ে আছে উপরের দিকে। কয়েক হাত দূরে রাকেশের লাশটি পড়ে আছে। সব কিছু যেন নিস্তব্ধ হয়ে গেছে। সালমান একবার রাকেশের দিকে তাকায়, একবার দরজার দিকে তাকায়। কাউকে সে দেখতে পাচ্ছে না, কেবল দরজাটা খোলা আছে। হঠাৎ আবির হেসে ওঠে শব্দ করে। সবাই ভয়ার্ত দৃষ্টিতে আবিরের দিকে তাকায়। সালমান আমতা আমতা করে গালি দিয়ে বলে ওঠে, শালা, তুই হাসছিস কেন? রাকেশের কি হয়েছে? ও এমন করে কেন পড়ে আছে? মুরাদ, দেখ তো কি হয়েছে। মুরাদ
সালমানের কথা মতো ধীর পায়ে এগিয়ে যায়। বারবার পিছনে তাকিয়ে সালমান আর রাকেশের মুখের দিকে চেয়ে থাকছেও। কয়েকবার আর চোখে আবিরের দিকে তাকায়। মাথা নিচু করে চুপচাপ বসে আছে ছেলেটা। কেমন যেন হুট করেই আবির নামে ছেলেটাকে অন্যরকম লাগছে সবার কাছে। গম্ভীর আর ভয়ঙ্কর মনে হচ্ছে ওকে, যেন নতুন কিছু আবিরের মাঝে এসে ভর করেছে। মুরাদ তোমার এগিয়ে যায়। আবির ভাইয়াকে তুমি দরজা চেনো? খোলাই আছে। তোমার পিছন নাম থেকে কি? একটা বড় ছুরি বের করে সামনে এগিয়ে রেখে বলে। কে কে এসেছিল সামনে? আর কিছু বলার সুযোগ পায়নিও। একটা গুলির শব্দ শোনা যায়। মুরাদ জোরে চিৎকার দিয়ে ওঠে। হাত থেকে ছুরিটা পড়ে যায়। চিৎকার দিতে দিতে বলতে থাকে, সালমান পালিয়ে যা তুই, ওরা মেরে ফেলবে। কোনো রকম ঘোরাতে ঘোরাতে মুরাদ সালমানের দিকে এগিয়ে আসে। হাঁটুর উপরে গুলি করা হয়েছে। রাকেশের লাশের সাথে ধাক্কা লেগে মুরাদ পড়ে যায়। দাঁড়াতে পারছে না সে। সালমান ভয়ার্ত দৃষ্টিতে বর্ষা থেকে উঠে দাঁড়িয়ে তাকিয়ে থাকে ওদের দুজনের দিকে। মুরাদের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। সালমান তোতলাতে তোতলাতে বলে ওঠে, কে ওখানে? সাহস থাকলে সামনে হয়। আবির আবারও জোরে হেসে ওঠে। সালমান আবিরের এমন হুটহাট হাসিটা আর সহ্য করতে পারছে না। কোমর থেকে পিস্তল বের করে বেশ জোরেই গালি দিয়ে ওঠে, বলে, তোকে আমি মেরেই ফেলবো। তোর জন্য এমন হয়েছে, সব তুই করেছিস। কেন পুলিশকে আগে থেকে খবর দিয়েছিস শোন? আবিরের হাসিটা আর সহ্য হয়নি সালমানের। সালমান পিস্তল সোজা করে আবিরের দিকে তাক করে ট্রিগারে চাপ দেয়। সাথে সাথে পুরো ঘরটা একদম নীরব নিস্তব্ধ হয়ে যায়। কেবল শোনা যায় আরও একটা অট্টহাসি আর হেঁটে চলার খটখট পায়ের শব্দ। সালমান কোমর থেকে পিস্তল বের করে আবিরের দিকে তাক করে ধরে। আবির সালমানের দিকে তাকিয়ে আবারও একটা হাসি দেয়। সালমান দিক শূন্য হয়ে পিস্তলের ট্রিগারে চাপ দিতে যাবে, তখনই একটা গুলির শব্দ কানে ভেসে আসে সবার। গুলিটা সালমানের হাতে এসে লাগে। হাত থেকে পিস্তলটি পড়ে যায়। আবির জোরে হেসে দেয়। সালমান যন্ত্রণায় চিৎকার দিয়ে বলে ওঠে, কে ওখানে? কার এত বড় সাহস আমাকে গুলি করেছিস? কোনো শব্দ শোনা যায় না। কেবল দেখে কেউ একজন কালো পোশাক, মুখে মাস্ক, মাথায় লম্বা টুপি আর মুখে চুইংগাম চিবোতে চিবোতে ধীর পায়ে এগিয়ে আসছে। লোকটার ডান হাতে পিস্তল। মুরাদ আর সালমান বোকার মতো তাকিয়ে থাকে সেদিকে। ওদের যন্ত্রণা যেন হুট করেই সেরে যায়। ভুলেই যায় যেন ওদেরকে আহত করা হয়েছে। অবাক চোখ দিয়ে চেয়ে থাকে ফারাজ স্যারের বর্ণনা অনুযায়ী সামনে ধীর পায়ে এগিয়ে আসা লোকটার দিকে। ফারাজ স্যার বলেছিল নিলয়কে দেখা যায় না। সে কখন আসে কখন যায় তা নির্ভর করে ওর সিদ্ধান্ত অনুযায়ী। ইচ্ছে করলে সে কাউকে ছেড়ে দেয়, না করলে মেরে দেয়। মাথায় লম্বা টুপি থাকে, মুখে কালো মাস্ক, টাইট কালো জিন্স প্যান্টের সাথে বড় কালো 2 পায়ে জুতা। কথা কম বলে, সবসময় চুইংগাম খেতে ভালোবাসে ও। সালমান হাঁটু ভাঁজ করে মাথা নিচু করে বসে যায়। মুরাদও কোনো রকমে উঠে এসে সালমানের পাশে মাথা নিচু করে বসে পড়ে। কালো পোশাকে আসা লোকটা আবিরের চেয়ারে গিয়ে বসে। সালমান আর মুরাদ বোকার মতো তাকিয়ে থাকে। আবিরের দিকে একবার তাকায়, আরেকবার লোকটার দিকে। আবির বসা থেকে উঠে আসে। নিচে পড়ে থাকা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে জ্বালায়। সালমান কেবল অবাক চোখেই তাকিয়ে আছে। মনে মনে ভাবছে আবিরের এই স্টাইল কখনো পুলিশের হতে পারে না। আবির মাস্ক পরা লোকটার দিকে তাকিয়ে শব্দ করে হাসে। লেটস প্লে। রাফিয়ান কারো অর্ডার শুনে না। কথাটা বলেই লোকটা একটা গুলি করে। মুরাদের কপালে যেয়ে গুলিটা লাগে। সালমান দৌড়ে আসে লোকটার কাছে, পা ধরে বলে, ভাই আমাকে মাফ করে দিন। আচ্ছা যা, প্রথমবার তোকে রাফিয়ান মাফ করে দিল। এত তাড়াতাড়ি চাই না শত্রু শেষ হয়ে যাক। সালমান আর দাঁড়ায় না, ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়। আবির কেবল ভ্রু কুঁচকে তাকায় লোকটার দিকে। লোকটা বসা থেকে উঠে দাঁড়ায়। ঠিক তখনই দরজায় খটখট 3 বার শব্দ হয়। আবির চমকে ওঠে। কোনো কথা না বলে সে এগিয়ে যায়। দরজায় একটু ধাক্কা দিতেই সেখানে দেখতে পাই ছোট্ট একটা গিফট বক্স রঙিন কাগজে মোড়ানো। আবির সেটা হাতে নেয়। দরজা আটকে আবারও ভিতরে চলে আসে। দুজন মানুষ, কেউ কারোর সাথে কথা বলছে না। আবির বক্সটা খুলতে থাকে।
বক্স খুলতেই বোকার মতো কিছু সময় তাকিয়ে থাকে ও। সেই কালো রঙের খামে মোড়ানো ছোট কাগজ। আবির সত্যি অবাক চোখে চেয়ে আছে। কাগজটি ভাঁজ করা থেকে খোলেও ছোট্ট করে লেখা দেখতে পাই সেখানে, হ্যালো এগেন, ওয়েলকাম টু মাই রাফিয়ান সিটি। আবির সামনে বসে থাকা আগন্তুকের দিকে তাকায়, কাগজটা বাড়িয়ে দেয় ও। লোকটা কিছু সময় কাগজের লেখার দিকে তাকিয়ে থাকে, কাগজটা আবিরের দিকে ছুঁড়ে মেরে বলে, চিন্তা নেই, চিরকুটটা যে দিয়েছে সে এত তাড়াতাড়ি কিছু করবে না। সে খেলতে চায়, মাইন্ড গেম খেলতে চায় ও, না হলে এখনই অনেক কিছুই করতো। আগন্তুক লোকটা আর কোনো কথা বলে না, বসা থেকে উঠে উচ্চস্বরে হাসতে থাকে আরও কিছু সময়। হাসি না থামিয়ে ঘর থেকে বের হয়ে যায়। আবির বোকার মতো তাকিয়ে থাকে শুধু। স্যার, আমাকে ডেকেছেন? রাহাতের কথা শুনে দরজার দিকে তাকায়। রাহাত মেহরাব সাহেবের অফিসে এসেছে। মেহরাব সাহেব ইশারায় ভিতরে আসতে বলে রাহাতকে। রাহাত ঘুম ঘুম চোখে মেহরাব সাহেবের দিকে তাকিয়ে থাকে। রাহাত, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। জি স্যার। কিন্তু তুমি সারা রাত ঘুমাওনি কেন? চোখে এখনো ঘুম লেগে আছে? রাহাত চোখ কচকে নেয়। কালকে রাতে ঠিক কী করেছিল মনে করার চেষ্টা করতে থাকে ও। মুচকি হেসে মেহরাব সাহেবের দিকে তাকিয়ে বলে, আরে না স্যার, বলুন, সমস্যা নেই। আসলে বলতে চাইছি, দেশে 2টা ব্যাংক অনেকগুলো টাকা হ্যাক করে নেওয়া হয়েছে। মানে? পিচ ব্যাংক ও জাগরিনী ব্যাংকের মেন অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে গেছে। প্রায় 200 কোটি টাকার মতো হ্যাক হয়েছে। আমি ফায়াজ স্যারের সাথে কথা বলেছি, তোমার ব্যাপারটা একটু ইনভেস্টিগেশন করো প্লিজ। ওকে স্যার। তোমাকে সব ডিটেলস পরে জানিয়ে দেওয়া হবে। আগে ব্যাংকে যাও, পিচ ব্যাংকে যে খোঁজ নাও। ওকে স্যার। রাহাত চলে যায়। মেহরাব সাহেব মাথা নিচু করে চিন্তা করতে থাকে। হঠাৎ ওনার ফোন বেজে ওঠে। রিসিভ করতেই ওপাশ থেকে কে যেন বলে, স্যার, একটা ছোট ভাঙ্গা বাড়িতে 2জন ছেলের লাশ পাওয়া গেছে। কোথায়? এই জায়গাতে আসুন জলদি। মেহরাব সাহেব ফোনের ঠিকানা অনুযায়ী চলে যায় কয়েকজন পুলিশ দিয়ে। একটা ভাঙা ছোট ঘর। মেহরাব সাহেব ভিতরে প্রবেশ করে। সিগারেটের গন্ধ ছড়িয়ে আছে যেন বদ্ধ ঘরটাতে। একটা টেবিল, 2টো চেয়ার রাখা। একটা চেয়ারে সাদা দড়ি কেটে রাখা হয়েছে। মেহরাব সাহেব সেটা এভিডেন্স ব্যাগে রেখে দেয়। হাত দিয়ে চেয়ার নাড়িয়ে চাড়িয়ে দেখছেন তিনি। চেয়ারের নিচে একটা বুলেট দেখতে পাই। উনি এগিয়ে আসে। 2জন ছেলের লাশ দেখতে পাই উনি। মুখগুলো বেশ চেনা, রাকেশ আর মুয়াদ। মনে মনে নাম দুটো উচ্চারণ করেন। লাশ দুটোর মাঝখানে চোখ যায় ওর। একটা চুইংগাম চিবানো অংশ পড়ে থাকতে দেখেও। তার পাশেই রক্ত দিয়ে আঁকানো দেখতে পাই এক্সের মতো ক্রস চিহ্ন। মেহরাব চুইংগামটি হাতে নেন। চোখের কাছে আনতে আবিরের মুখটা ভেসে ওঠে ওনার চোখের সামনে, কারণ আবিরকে সে সবসময় চুইংগাম চিবোতে দেখে। মেহরাব সাহেব পিস্তলের গুলিটা চোখের সামনে আনে। না, এটা তো আবিরের পিস্তলের গুলি না। তাহলে গুলিটা কোন পিস্তলের? আমার টুইনগাম খানা নিলয় ঈশিতা দিলেও আবার কোথায় কোনো মনে পড়ছে? মেহরাব সাহেব ক্যামেরা দিয়ে ক্রস চিহ্নের ছবি তুলে নেয়। চারপাশ ভালোভাবে দেখে নেয় উনি। যখন চলে আসবে তখন চোখ পড়ে দরজার কাছে রাখা একটা ছেঁড়া 2 টুকরো করা কাগজের দিকে। মেহরাব সাহেব কাগজের টুকরোগুলো হাতে নেয়। কিছু একটা লেখা দেখতে পাই ও। কাগজগুলোর এক জায়গায় করে সেখানে লেখা, ওয়েলকাম টু মাই রাফিয়ান সিটি। মেহরাব সাহেব বড় কোনো রহস্যের গন্ধ পাচ্ছেন। সব কিছু প্রমাণ নিয়ে মেহরাব সাহেব ওনার গাড়ির কাছে যায়। গাড়ির দরজা খুলতেই উনি একটা কাগজ বসার জায়গাতে পড়ে থাকতে দেখেন। মেহরাব সাহেব কাগজটি হাতে নিয়ে আশেপাশে তাকায়। কাউকে দেখতে পাচ্ছেন না, সন্দেহ করবে। কাগজের ভাঁজ খুলেন। সেটাতে লেখা পাই, স্যার, ওয়েলকাম টু মাই মাইন্ড গেম সিটিতে। মেহরাব সাহেব অবাক হয়। ওনার সাথে মাইন্ড গেম কে খেলবে? ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক, রাফিয়ান নিলয় এই শহরে। রাফিয়ান আসতেই রাহাতের সিআইডি টিমও এসেছে শহরে। সেই সাথে ব্যাংক হ্যাকের ব্যাপারটাও চোখে পড়ছে। আচ্ছা, সব কিছু নিলয়ের জন্যই হয়েছে না? কিন্তু কে নিলয়? কে এই রাফিয়ান? কে সে এমন মাইন্ড গেম খেলছে?
ধরাছোঁয়ার বাইরে মনে হলেও মাঝে মাঝে মনে হচ্ছে সে আমাদের সামনেই আছে। ফেয়াজ স্যার আবিরকে দেখা মাত্রই কেমন যেন করে কথা বলে। কিসের একটা রহস্য সত্যি মাথায় গলিয়ে দিচ্ছে। প্রশ্ন একটাই, আসলে রাফিয়ানটা কে? নিলয় আসার পর থেকে নতুন কিছু ঘটা শুরু করেছে। ব্যাংক হ্যাক, সিআইডি অফিসার এসেছে। ফয়েজ স্যার আবার কি দেখে চুপচাপ থাকে। আবিরকে সব সময় টুইনগাম খেতে দেখা যায়, যা নিলয়ের কাজ। তাহলে কাকে সন্দেহ করব? জয়কে? জয় ছাড়া কখনো এরকম ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করা সাহস কেউ করবে না। কিন্তু জয় এতদিন করেনি। রাফিয়ান আসার পর থেকেই এমনটা দেখা যাচ্ছে। তবে কি জয় রাফিয়ানি লোক? না না, এটা হতে পারে না। তাহলে আর কাকে সন্দেহ করব? কে আছে? সালমানের রাইট। সালমানের লাশ কোথায়? মানে কি, তাকে তাহলে মারা হয়নি? সালমান কোথায় তাহলে? সে নিশ্চয়ই কিছু একটা দেখেছে। সে জানবে কে রাফিয়ান, কে এই নিলয়। কথাগুলো ভাবতে ভাবতে মেহরাব সাহেব সেখান থেকে চলে আসে। ভাইয়া, আবির মেহরাব সাহেবের বাড়ির দিকে আসছে। গেট খুলে যখনই ভিতরে প্রবেশ করবে, ঠিক সেই সময় পিছন থেকে আবিরকে মিশি ডেকে ওঠে। আবির ঘুরে তাকায়। মিশির কাছে যেতেই আবিরকে বলে, ভাইয়া, আমার মা হসপিটালে। ওরা মাকে অনেক মেরেছে। নীলা আপু হসপিটালে নিয়ে গিয়েছিল। চিন্তা করিস না, তোর মাকে যারা মেরেছিল তাদের শাস্তি দেওয়া হয়েছে। কে করেছে এসব? নিলয় করেছে। নিলয় কে? আবির মিশির মাথায় হাত রাখে। ময়লা কাপড় পরা গোল গোল চেহারার মেয়েটার মাথায় হাত বুলিয়ে দেয়। নিলয়কে নিয়ে প্রশ্ন শুনে আবির কিছুক্ষণ মুচকি হাসে। মিশি প্রশ্ন করে, তুমি হাসছো কেন? নিলয়কে তুই চিনবি না। আচ্ছা, বাসায় যা, কিছু লাগলে আমাকে বলিস। মিশি চলে যায়। নীলা ব্যালকনিতে দাঁড়িয়ে আবির আর মিশির কথা বলা দেখছিল। আবিরকে এখন সে সহ্য করতে পারছে না। অকারণেই সে তার ছোটবেলার নিলয়ের কথা মনে করিয়ে দিয়েছে। কাল থেকে সে নিলয়কে মন থেকে একটুও ফেলতে পারছে না। জীবনে অনেকগুলো প্রপোজ পেয়েছে নীলা, কিন্তু কখনো কারো অফার গ্রহণ করেনি। এমনি নীলার জন্য অনেক ছেলে পাগলামোর সীমা পার করলেও নীলা তাদেরকে কোনোভাবেই গ্রহণ করেনি। বান্ধবী বা কাজিনরা এ ব্যাপারে নীলাকে অনেকবার জিজ্ঞেস করলেও নীলা কিছুই বলেনি। সে নিজেই জানতো না সে কেন ছেলেদের প্রেমে প্রপোজাল ফিরিয়ে দিয়েছে। কিন্তু এতদিন পর ঠিকই সে বুঝতে পেরেছে নিলয়ের জন্যই একটা আক্ষেপটা ওর মনের মাঝে আছে। কবে যে এটা তৈরি হয়েছে নীলা তা বুঝতেই পারেনি। নীলা অকারণেই অনেক অনেক চুইগামের বক্স কিনে নিজের রুম ভর্তি করেছে। সবগুলো নষ্ট হতো। শেষে কাজিনরা এসে সবগুলো খেয়ে যেত। নীলা কেন এমন করতো তার কারণ কেউ কখনো জানতে পারেনি। নীলা নিলয়ের অপেক্ষাতে আছে সেটাও জানে। কেন যেন ও নিলয়ের জন্য অপেক্ষা করতেই ভালো লাগে। নিলয় যে আসবে সেটাও নীলা জানে না, তবুও তার জন্য চুইংগাম কিনে রাখা। নীলা এমন পাগলামো করে সেটা কেবল সেই জানে। কিন্তু আবির ছেলেটা কেন এমন করে নিলয়ের কথা বলে? অনেকবার সে একা বসে প্রশ্নটা করেছে, তবে এর কোনো উত্তর সে পায়নি। নীলা বাইরে তাকিয়ে আছে। আবিরকে মিশির সাথে কথা বলতে দেখেছে। আবির সবসময় চুইংগাম খায়, নিলয় সবসময় চুইংগাম খেত। নীলা ব্যাপারটা বারবার মেলানোর চেষ্টা করেছে, কিন্তু পারেনি। আবির বাড়ির মধ্যে প্রবেশ করে। অনেকটা ক্লান্ত লাগছে ওর। রাতের ঘটনাগুলো মাথা ঝনঝনিয়ে দিচ্ছে। বারবার মনে করার চেষ্টা করছে, তাহলে কি হবে যে সব কিছু জানার পরেও নজর রাখছে? কেন সে আমাকে ওয়েলকাম করছে? এসবের মানে কি? ঠান্ডা মাথার লোক আবির, নিজে মাথা গুলে ফেলছে। খুন হওয়ার পরেও কেউ একজন চিরকুট পাঠিয়েছে, ভয় দেখিয়েছে। কে হতে পারে? আচ্ছা, সে যদি মেহরাব সাহেবকে সব কিছু বলে, রাকেশ আর মুরাদের খুনের ব্যাপারটা সেই চিরকুটওয়ালাই লোকটা যদি বলে দেয়, তাহলে আমাকে তো মেহরাব স্যার জিজ্ঞাসা করবে। আবির মনে মনে অনেক কিছুই ভাবছে, তবে প্রশ্নগুলোর কোনো উত্তর সে খুঁজে পাচ্ছে না। বিষয়টা এমনভাবে যাচ্ছে যেন রাফিয়ানের উপরেই রাফিয়ান।
মিস্টার রাফিয়ান জগতে সব কিছু ঘোলাটে হচ্ছে। তারপর আবির সোফায় বসে অনেক কিছু ভাবছে। ঠিক তখনই মেহরাব সাহেব ভিতরে প্রবেশ করে। নীলাও ব্যালকনি থেকে বেরিয়ে আসে। মেহরাব সাহেব এক এক করে সমস্ত এভিডেন্স আবিরের সামনে রাখতে থাকে। আবির কিছু সময় অবাক চোখে তাকিয়ে থাকে। মেহরাব সাহেব আবিরের মুখের দিকে তাকায়। আবির তখনও সুইংগাম চিবিয়ে যাচ্ছে। এগুলো কি স্যার? মেহরাব সাহেব কিছুই বললেন না, কেবল মুচকি হাসলেন। আবির ভ্রু কুচকে তাকায়। মেহরাব সাহেব এভাবে রহস্যময় হাসি দেবে আবির তা কখনো ধারণা করেনি। আবির কিছুটা মাথা চুলকে বোকার মতো তাকিয়ে থাকে। মেহরাব সাহেব সোফাতে গিয়ে বসে। নীলা মেহরাব সাহেবের পিছনে যেয়ে দাঁড়ায়। মেহরাব সাহেব বলে, এখানে যে টুইন গামটা দেখছো সেটা কি তুমি জানো? না স্যার, আপনি কোথা থেকে পেয়েছেন? মুরাদ, আরে আকাশের লাশের পাশে। ও জানো এটা কার? না স্যার, কারা? মেহরাব সাহেব আবারও রহস্যময় এক হাসি দিলেন। আবির বোকা দৃষ্টিতে তাকায় মেহরাব সাহেবের দিকে, আরেকবার তাকায় এভিডেন্সগুলোর দিকে। একটা ফটোর দিকে আবিরের চোখ যায়। ক্রস চিহ্নের মাথার উপর একটা কঙ্কাল মাথার খুলি আঁকানো, যার থিম পিকচার আবিরের গায়ে পরা সাদা গেঞ্জির সামনের পিকচারের সাথে মিলে যাচ্ছে। আবির মেহরাব সাহেবের দিকে তাকাতেই উনি বলেন, জানো না এগুলো কার? না স্যার। আচ্ছা, ফ্যাজ শেয়ারের সাথে কেমন সম্পর্ক তোমার? জি স্যার, অনেক ভালো সম্পর্ক। তা তো হবেই। বুঝতে পারছি না ফায়াজ শেয়ারের কেন রাজনীতিতে ব্যাকগ্রাউন্ড নেই, আবার তিনি গোপনে অনেকগুলো খুনের আসামি, তবুও এত বড় নেতা তিনি কিভাবে হলেন? আসল কথা হলো তোমার মতো ছোট্ট অফিসারের সাথে কেন এত ভালো সম্পর্ক? মানে স্যার, কিছুতেই বুঝতে পারছি না। আচ্ছা, এসব বাদ দাও, তোমার বাসাটা কোথায় যেন? খুলনাতে। বুঝলাম। আবির ভ্রু কুচকে তাকায় মেহরাব সাহেবের দিকে। মেহরাব সাহেব আবিরের দিকে শান্ত ভঙ্গিতে তাকিয়ে আছেন। আবির চোখ বন্ধ করে অনেক কিছুই ভেবে নিল কয়েক সেকেন্ডের জন্য। মেহরাব সাহেবের দিকে আবির তাকিয়ে বলে, স্যার থানা যাচ্ছি, অনেক কাজ আছে। যাব, একটু পরে যাব। একটু গল্প করে তোমার সাথে আসা অবধি তোমার সাথে কোনো কথাই হয়নি ঠিক মতো। ওকে। মেহরাব সাহেব কখনো এর আগে এভাবে কথা বলেনি। আজকে অন্যরকম লাগছে সব। আবির নতুনভাবে চিনতে চেষ্টা করে মেহরাব সাহেবকে। মেহরাব সাহেব কোমর থেকে পিস্তল বের করে টেবিলের সামনে রাখে। আবির হালকা মুখ বাঁকা করে তাকায়। একটা গল্প শুনবে? ছোট্টবেলায়, অনেক ছোটবেলায় কথা, মানে নিলয় ছোটবেলার কথা বলছি। যখন সে ক্লাস 4 বা 5-এ পড়তো তখন ছিলাম না আমরা। তখন বদলির জন্য নিলয়কে খোলার একটা প্রাইমারি স্কুলে ভর্তি করেছিলাম। সেই স্কুলের হেড টিচার ছিল আমাদের মাহমুদ। মেহরাব সাহেব চুপ হয়ে যান। আবির মেহরাব সাহেবের রাখা পিস্তলটার দিকে তাকিয়ে থাকে। গাল থেকে চেবানো চুইংগামটি ছোট সিগারেটের স্ট্রেটে রাখে। পকেট থেকে আরও একটা চুইংগাম বের করে আবির। নীলা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। নিলয়ের কথা ওর মনে পড়ে যায়। নিলয় সবসময় ওর বাঁ পকেটে চুইংগাম রাখত। বাম হাত দিয়ে বের করে ডান হাত দিয়ে খোলা ছিলে নিয়ে খুব জোরেই গালে পুড়ে নিত। আবির ঠিক একইভাবেই চুইংগামটি খেতে থাকে। নিলয়কে সেই স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলাম। বেশ কয়েকদিন পর খেয়াল করি নিলয় একা একা বসে কি যেন ভাবতো, সাদা খাতাতে কি যেন লিখতো, আঁকাআঁকি করত। এতদিন নিলয়ের টেবিলে পড়তে পড়তে ঘুমিয়ে যাই। ওর খাতাটা দিয়ে তাকাই, জানে সেখানে কি লেখা ছিল। নীলা ও নিলয় খুব ভালো বন্ধু। নীলা কখনো হারাবে না, নিলয়ের সাথে থাকবে, আর নীলা নিলয়কে নিজের কাছে রেখে দিবে। একটা হিজিবিজি ছবি আঁকানো ছিল। ছবিটা যে নিলয়ের তা বুঝতে পারি। ছবিটার নিচে লেখা ছিল, নিলয়, তুমি এত চুইংগাম খাও কেন? দেখবে এই চুইংগামই তোমাকে আমার থেকে একদিন অনেক দূরে করে দেবে। মেহরাব সাহেব হেলান দিয়ে বসলেন। নীলার দিকে তাকান তিনি। নীলা হাবার মতো ওর বাবার দিকে তাকিয়ে আছে। বাবা এত কিছু জানতো নীলা কখনো বুঝতেই পারেনি। নীলার দিকে তাকিয়ে মেহরাব সাহেব বলে,
যা তো 3 কাপ চা নিয়ে আয়। নীলা দৌড়ে চলে যায়। আবিরের দিকে তাকায় মেহরাব সাহেব। আবিরকে ওনার দিকে তাকিয়ে থাকতে দেখে মেহরাব সাহেব একটু মুচকি হাসলেন। নীলা চা এনে টেবিলে রাখে। মেয়েকে পাশে বসিয়ে জড়িয়ে নেয় মেহরাব সাহেব। চায়ে চুমুক দিয়ে বলেন, আবির চা খাও, টুইনগাম পরে খেও। নীলা তুই নে চা, আজকে তোর গল্প তোকেই শোনাবো, মজা পাবি। মেহরাব সাহেবের কথা মতো ওরা দুজন চায়ের কাপে হাতে নেয়। মেহরাব সাহেব চায়ে চুমুক দিতে দিতে বলেন, যা তো মা, আবিরের পাশের সোফাতে যেয়ে বস, যা তাড়াতাড়ি যা। নীলা কোনো প্রশ্ন ছাড়াই আবিরের পাশে এসে বসে। মেহরাব সাহেব চা টেবিলে রেখে বলে, নিলয় নামটা প্রথম ওই দিন জানতে পারি, কিন্তু নিলয়কে চিনতাম না। একদিন স্কুলে নিলয়কে দেখতে যাই, দেখি টিফিনের সময় একটা ছেলের সাথে বসে গল্প করছে, টুইনগাম নিয়ে খুনসুটি করছে। নিলয়ের বসাটাও নিলয়ের সেম ছিল, কিন্তু নিলয়ের কথা বলার ধরনগুলো অনেক আলাদা ছিল। নিলয়কে বলতে শুনি, নিলয় যাকে একবার কথা দেয়, যা কিছু হয়ে যাক না কেন, নিলয় তার কমেন্ট পুরো করেই ছাড়ে। হয়তো নীলা আর নিলয়ের মধ্যে কথা ছিল, কেউ কাউকে কখনো ভুলে যাবে না এ বিষয় নিয়ে, তাই তো নীলা মাথা নিচু করে নেয়। অনেক কথা ওর মনেই ছিল না, অথচ বাবার মুখে এখন সবটা শুনে বেশ লজ্জা পাচ্ছে নীলা। ওর বাবা সব কিছুই মনে রেখেছে। নীলা মুচকি হাসলো, লজ্জামাখা চাউনি নিয়ে তাকালো বাবার দিকে। মেহরাব সাহেব আবারও আবিরের দিকে তাকায়। আবির চায়ের কাপ রেখে পকেট থেকে আরও একটা চুইংগাম বের করে চিবোতে থাকে। মেহরাব সাহেব আবিরের দিকে তাকিয়ে বলেন, বিরক্ত হচ্ছে না তো আবির? না স্যার, একদম না। নীলা ম্যামের গল্প শুনতে ভালো লাগছে। তাই তো। আচ্ছা, তারপর শোনো। ছোটবেলায় এমন করে যে ছেলে কথা বলতে পারে, মানে স্টাইল বাই স্টাইলের কথা বলতে পারে, সে ছেলে সত্যি একটা জিনিয়াস হবে, তার কথা শুনেই বুঝেছিলাম। ওই যে থাকে না, কথা শুনেই অনেক মানুষকে বোঝা যায় সে কেমন, ঠিক ওরকমই ব্যাপার। আর যে জিনিয়াস সে হলো রহস্যময়ী। বুঝলাম না স্যার। যাই হোক, ঘটনায় আসি। ছেলেটাকে ছুটির পর নীলার আটকিয়ে কাছে ডাকি, সে আমার কাছে আসে। আমি নিলয়কে দিকে তাকাই, বলি, কেমন আছো নিলয়? আপনাকে যতদূর মনে পড়ছে আমি চিনি না, আর নিলয় যাকে চেনে সে যদি নিলয়কে চেনে, এর মধ্যে কারা থাকে, তাই কারণটা বলুন। আমি ওর কথা শুনে অবাক হয়েছিলাম। এতটুকু ছেলের এমন কথা সত্যি ইমপ্রেস করার মতো। কথা শুনেই বুঝেছিলাম সে ছিল বন্ধুমান। মানে আমি কিছু না মজা করে হোক কিংবা আদরের ছলে নিলয়কে শার্টের কলারটা আমি আকাশেরই ধরেছিলাম। নিলয়ের সাথে সাথে কলার থেকে হাতটা অভ্রভাবেই সরিয়ে দিয়ে বলেছিল নিলয়কে মাকে গালি দেওয়ার আর ওর কলার ধরা কখনো সে পছন্দ করে না। নিলয় চলে যায়। আমি আমার পুলিশের জীবনে ক্যারিয়ারে এমন আর কোনো মানুষ পাইনি যে প্রথম সাক্ষাতেই বাচ্চা বয়সে ভাবনাতে চলে আসলো। তাহলে বোঝেই সেখানে মেয়ের বাপ ওই ছেলেটাকে নিয়ে ভাবতে পছন্দ করে ফেলেছিল, যেখানে মেয়েটা বা কি করবে। তাই তো নীলা চমকে ওঠে। সত্যি নীলা নিলয়কে নিয়ে সে সময় অনেক ভাবত। বই পড়ার সময় নীলার চোখের সামনে নিলয়ের হাত বাড়িয়ে চুইংগাম নেওয়ার ছবি ভাসত। নিলয়ের কথাগুলো কানে বাজত। মনোমুগ্ধকর ছিল ওর বলা প্রতিটা কথা। আমি তখন নিলয়কে কিছুই বলিনি, আর না নীলাকে কিছু বলেছিলাম। ছোট্ট বয়সে কোনো ভুল করুক বাচ্চারা, সেটা আমি চাইনি। আবারও বদলির টিকিট কেটে ফেলি, ইচ্ছে করেই বদলি করি নিজেকে এই শহরে। মজা পেলে না তাই তো? তাই না? এরকম কাহিনীতে একটা ছোট্ট টুইস্ট আছে, যা শুনে তোমরা সবাই মজা পাবে। কি? নতুন শহরে আসার সব ব্যবস্থা যখন শেষ, তখনই আরও একবার খোঁজ নিই নিলয়ের ব্যাপারে। নিলয় হলো সেই স্কুলের হেডমাস্টার, মানে আদনান সাহেবের ছেলে। মনে আছে নীলা, তোদের স্যার মারা গিয়েছিল?
আছে। ওনার গলায় ধারালো অস্ত্র দিয়ে মারা হয়েছিল। কে মেরেছিল সেটা জানিস? না। নিলয়। মানে? তোর তো সেই নিলয় ওর নিজের বাবাকেই খুন করে। কি? নীলা বসা থেকে উঠে দাঁড়ায়, মাথাটা চক্কর দিয়ে ওঠে। মনে পড়ে যায় ওর শেষবার নিলয়ের সাথে দেখা করার দিনটার কথা। নীলা একই জায়গাতে বসেছিল। নিলয় দৌড়ে নীলার কাছে এসেছিল। নীল স্কুল ড্রেসে নিলয়ের রক্তমাখা ছিল। হাঁপাতে হাঁপাতে এসে নীলার সামনে দাঁড়ায় নিলয়। নীলা ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়েছিল। তোমার গায়ে রক্ত কেন? নিলয় কোনো কথা বলেনি, কেবল বাম পকেট থেকে কতগুলো চুইংগাম বের করে ডান হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, নীলা, নিলয়ের কমেন্ট কখনো অপূর্ণ থাকে না। তোমাকে ভুলবো না কোনো দিন, তোমাকে খুঁজে নেব ঠিকই। তবে শেষবারের মতো তোমাকে আমার রোজকার দেওয়া চুইংগামটা গিফট দিয়ে যাচ্ছি। জানি তুমি এটা কোনোদিনও তা খাওনি। সব কিছু গুছিয়ে রেখেছো, হয়তো এগুলো গুছিয়ে রাখবে। সময় নেই আমার, হয়তো দেখা হবে আবারও কোনো একদিন। আমার বাবা আর নেই, ওনার গায়ের রক্তে আমার শার্ট ভিজে গেছে। ভালো থেকো নীলা, আমার জন্য অপেক্ষা করবে কিন্তু তুমি, ভুলে যেও না কোনো দিন। নিলয় চুইংগামগুলো নীলার হাত ধরে টেনে হাতের উপর দিয়ে দৌড়ে চলে যায়। নীলা কেবল হাঁ হয়ে তাকিয়েছিল নিলয় দৌড়ে চলে যাওয়ার দিকে। সেই যে ও চলে যায় আর ফেরেনি। নীলা চুইংগাম নিয়ে স্কুলের গেটের কাছে আসতেই ওর বাবা গাড়ি নিয়ে এসে ওকে নিয়ে চলে আসে ওখানে। গাড়ির মধ্যেই নীলা শুনেছিল আদনান স্যার মানে নিলয়ের বাবা খুন হয়েছে। আর কিছু জানে না ও, কারণ নীলার মস্তিষ্কে তখন নিলয়ের শেষ কথা আর ওর প্রতিচ্ছবি চলাচল করছিল। কোনো কিছুই তখন ওকে নিলয়ের থেকে মনোযোগ সরাতে পারছিল না। নীলের কথা ভাবছিস নাকি তুই? নীলার দিকে তাকিয়ে মেহরাব সাহেব কথাটা বলে ওঠে। নীলা জোরে একটা শ্বাস নেয়, কি বলবে ও ভেবেই পাচ্ছে না। মাথাটা বেশ গুলিয়ে যাচ্ছে ওর। নিলয়ের সেই ইনোসেন্ট চেহারার কথা মনে পড়তে থাকে বারবার। আরে বস, কাহিনীটা আরো মজাদার ভাবে শেষ হয়েছে। এখনো তো টুইস্ট বাকি আছে। মজার একটা গেমও আছে। কি গেম জানিস? কি গেম? মাইন্ড গেম। যাকে এসব বাদ দে, তারপরে শোন। ভেবেছিলাম তোকে সবটা বলবো, কিন্তু কি বলবো বল। নিলয়ের বাবাই দোষী ছিল। তবে নিলয় কিন্তু ইচ্ছে করে মারেনি ওর বাবাকে। ছোট্ট একটি মাইন্ড গেম খেলে দেয় একজন রিয়েল আসল রাফিয়ান। রাফিয়ান? কিসের রাফিয়ান? আচ্ছা বাদ দে, তুই বুঝবি না, আগে শোন। তো সে রাফিয়ানের মাইন্ড গেম বুদ্ধিমান হলেও নিলয় ছোট্ট একটি ভুল করে বসে। অবশ্য বাচ্চা বয়সে আর কি বা বুদ্ধি কাজে লাগাবে বল। কথায় আছে না, সবকিছু থাকলেও তা প্রয়োগ করার জন্য একটি নির্দিষ্ট সময়ের দরকার। ব্যাপারটা আসলে সেই রকমই। নিলয়ের বুদ্ধি থাকলেও তা প্রয়োগের যথেষ্ট বয়স হচ্ছিল না। এত বছর কেন তুমি নিলয়ের কথা বলছো আমাকে? কারণ নিলয় তো ফিরে এসেছে। মানে? তো সেই নিলয় ফিরে এসেছে, আর সে হলো ইন্টারন্যাশনাল মাফিয়া। প্রথমে ভেবেছিলাম সে এসেছে শহরটাকে ধ্বংস করতে, কিন্তু পরে জানতে পারি না, সে এসেছে আমারই মেয়েকে নিয়ে যেতে। মনে আছে, সে এসেছে তার নীলার জন্য। তোর জন্য মনে পড়ে নিলয়ের কথা, যে যা কিছুই হয়ে যাক না কেন নিলয় কখনো তার কমিটমেন্ট ভঙ্গ করে না। তোকে সে ভোলেনি, আর না তুই ওকে ভুলেছিস। ভালোবাসিস না নিলয়কে? মেহরাব সাহেব এবার থেমে যায়। নীলার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলা ওর বাবার দিকে একবার তাকায়। নিলয়ের স্মৃতিগুলো এতদিন সে বয়ে নিয়ে বেরিয়েছে, কোনো ছেলেকে ওর মনে ধরেনি। চাইলে সে অনেক ভালো ছেলেদেরকে নিজের করে নিতে পারত, কিন্তু সে এমনটা করেনি। আসলে করেনি ঠিক তা নয়, করতেই পারেনি। বারবার ভাবনাতে নিলয় চলে এসেছে ওর। একটু যখন বুঝতে শিখেছিল তখন মনকে বুঝিয়েছিল ছোটবেলায় যেটা হয়েছে সেটা শুধুই আবেগ আর কিছুই না। কিন্তু যখন আরও বড় হয় ঠিক তখনই নিলয়ের ভাবনাগুলো নীলার মাঝে প্রসারিত হতে থাকে, যা একসময় নীলা অনুধাবন করতে পারে নিলয়কে সে সত্যিই ভালোবাসে। কিন্তু আজকে বাবা কী সব বলছে? নিলয় মানে রাহাতের বলা সেই রাফিয়ান নিলয়? রাফিয়ান মানে সেই হিংস্র ধ্বংসাত্মক সেই মাস্তান খুনি নিলয়? মানে আমারই সেই নিলয় আজকে
নিলয়কে রাফিয়ান মাফিয়া। কিন্তু আমি তো ভালোবাসিনি এই নিলয়কে। আমি তো ভালোবেসেছিলাম চঞ্চল, খুনসুটি, কেয়ারিং একটা ছেলেকে, যার মাঝে শুধুই আমি ছিলাম। কি হলো বল, তাকে ভালোবাসিস? আচ্ছা শোন, সে যদি তোকে চায় তুই কি করবি? আচ্ছা বাদ দে, কাহিনীটা আরো মজাদার হবে, মানে এখনো অনেকটাই বাকি আছে, শুনবি না? কথাটা শেষ করে মেহরাব সাহেব আবিরের দিকে তাকান। আবির চুইংগাম চিবিয়েই যাচ্ছে। মেহরাব সাহেব একটু হাসলো। আবিরও ভদ্রতার সাথে একটু হেসে দিল। মেহরাব সাহেব বলতে শুরু করে, তোর সেই ছোট্টবেলা নিলয়কে পুলিশ থানায় ধরে নিয়ে যায় ও নিজের বাবাকে খুন করার অপরাধে। কিন্তু বললাম না, আদনান সাহেব খারাপ ছিল, তবুও নিলয় ইচ্ছে করে খুন করেনি। একজন রাফিয়ানের ছোট্ট একটি মাইন্ড গেম সবকিছু গুলিয়ে দিয়েছিল। রাফিয়ান আসলে ঠিক কে, বর্তমানেও আসল রাফিয়ান কে, সেটা চেনাটাই বড় মুশকিলের ব্যাপার রে। রাফিয়ানের শহরে সবাই একটাই খেলায় ব্যস্ত, মাইন্ড গেম। এখানে 9 গুটির খেলা, চাল তো ভুল করলেই সমস্যা। কিন্তু তোর নিলয় না ছোট্ট একটা চাল ভুল করেছে, সেই ছোট্টবেলার মতো। আমি নিলয়কে দেখব। নিলয়কে তো মা আমিও দেখিনি। আর তাহলে তুই আর কি করে দেখবি? না বাবা, তুমি জানো নিলয় কোথায়। আমি ওর সাথে কথা বলবো। ভয় তো এখানেই, কারণ সে তোকে নিতে এসেছে। আর আমি ঠিকই দেখতে পাচ্ছি তোর চোখে ওর প্রতি যতটা অভিমান, তার থেকে ভালোবাসার পরিমাণ তোকে চাইবে। সামান্য অভিমান দেখাবি, কিন্তু ঠিকই তাকে চাইবে। আর আমি চাই না তুই হারিয়ে যাস। বাবা প্লিজ, আমি ওকে একবার দেখব। শোন না, এখনো পুরো কাহিনীটা শোন, তারপরে দেখিস। মেহরাব সাহেব কিছু বলে না। একবার আবিরের দিকে তাকাই। আবির অন্যমনস্ক হয়ে তাকিয়ে আছে বাইরে, আর নীলা মনোযোগ দিয়ে শোনার প্রস্তুতি নিয়ে বসে আছে মেহরাব সাহেবের সামনে। মেহরাব সাহেব অকারণেই একটা হাসি দেয়। সেই হাসির মানে নীলা না বুঝলেও অনেকগুলো মানে আছে। রাফিয়ানের শহরে আসলে কে রাফিয়ান? মেহরাব সাহেব হাত করাটা টেবিলে রাখে, হাতে পিস্তল তুলে নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নাড়াতে থাকে। নীলা ওর বাবার দিকে তাকাই, এখনও অনেক কিছু জানতে চাইও। মেহরাব সাহেব একটু সময় নিয়ে বলেন, তুই জানিস নিলয় তোর সাথে রোজ দেখা করে কথা বলে? মানে কবে, কোথায়? তুই জানিস তোর সেই নিলয় তোর সাথে রোজ কথা বলে, তোর দিকে তাকিয়ে থাকে? কিছুই বুঝতে পারছি না। তুই কি জানিস যে ছেলেটা তার বাবাকে খুন করেছিল সে হলো নিলয়, আর যে রোজ তোকে দেখে তোকে পেতে চায় সে হলো আবির। মানে তোর সেই নিলয়, মানে তোর পাশে যে আবির নামের ছেলেটা বসে আছে সে আবিরই না। আবির তো কেবল মাইন্ড গেমের একটা অংশ মাত্র, ওর নাম নিলয়, মানে তোর সেই ছোট্টবেলার নিলয়ও। কথাটা বলার সাথে সাথেই মেহরাব সাহেব পিস্তলটি আবিরের মানে নিলয়ের কপালে তাক করে ধরে। নিলয় কিছু সময় মেহরাব সাহেবের দিকে চেয়ে থাকে। সাথে সাথেই অনেকগুলো পুলিশ মেহরাব সাহেবের বাড়িতে এসে প্রবেশ করে। নিলয়ের চারপাশ ঘিরে দাঁড়ায়। নীলা চমকে ওঠে। পাশে বসে থাকা আবির নামধারী নিলয়ের দিকে তাকাই। নীলার মাথাটা যেন ঘুরে ওঠে, কিছুই বিশ্বাস করতে পারছে না ও। আবিরই ওর সেই ছোটবেলার বন্ধু নিলয়, যাকে সবাই মাস্তানি আর খুনি হিসেবে চেনে। এতদিন তাহলে আবির নামে পুলিশ এসেই আমার সামনে আসতো, আমি চিনতে পারিনি। নীলা মনে মনে কথাগুলো ভাবছে। নীলা, ভেতরে যা। কিন্তু বাবা, তোকে ভেতরে যেতে বললাম কিন্তু। আমি যাব না, আমি নীলার সাথে কথা বলবো। তুই ওকে চিনিস না, ওকে আমি। নীলয় বসা থেকে উঠে দাঁড়ায়। চারপাশে কতগুলো পুলিশ হাতে পিস্তল দিয়ে নিলয়ের দিকে তাক করে আছে। আবিরের কালো শার্টের নিচে সাদা গেঞ্জি, সেই সাদা গেঞ্জির সামনে থিম পিকচার রাতে রাকেশ আর মুরাদের লাশের পাশে রেখে আসা ক্রস চিহ্নের মতো। ক্রস চিহ্নের মাথার দিকে একটা কঙ্কালের মুন্ডু ছবি আঁকানো। সেই ছবি ঠোঁটের অংশে কঙ্কালটা সিগারেট টানছে, ধোঁয়াগুলো উড়ে চলে যায়। পরনে কালো থাই জিন্স পরা, এক পা মানে বাম পায়ের প্যান্টের দিকে হাঁটুর অংশে ছেঁড়া, পায়ে সাদা হাই কনভার্স, চুলগুলোর সামনের অংশ হালকা লাল, বাকিটা চকচকে কালো।
সামনে লাল অংশগুলো মুখের এক পাশে রাখা, চোখে ফ্রেমে চশমা পরা, মুখে চুইংগাম। হঠাৎ এরকম অবস্থায় নীলয় এভাবে হাসবে মেহরাব সাহেব কখনো আন্দাজ করতে পারেননি। নীলা। নীলয় নীলার দিকে তাকায়। নীলয় বসা থেকে উঠে নীলার সামনে এসে দাঁড়ায়। নীলা নীলয়ের দিকে এক দৃষ্টিতে তাকায়। নীলয় আবারও শব্দ করে হেসে বলে, এভাবে তাকিও না, তোমার ভালোবাসায় আহ্বানে নিঃশ্বাস হয়ে যাব। কথাটা বলার সাথে সাথে মেহরাব সাহেব কেন এক পুলিশকে ইশারা করলেন নিলয়কে ধরে আনার জন্য। পুলিশটা এগিয়ে যেতেই নীলয় পুলিশটার কোমর থেকে পিস্তল কয়েক সেকেন্ডের মধ্যেই খুলে নিয়ে বুলেট রিলোড দিয়ে টেনে নিয়ে ট্রিগারে হাত দেবে। মেহরাব সাহেবের দিকে না তাকিয়ে সোজা কপাল বরাবর পিস্তল তাক করে। নীলা চোখের দিকে চেয়ে থেকে বলে, ডোন্ট ডিস্টার্ব মি, আই অ্যাম বিজি উইথ মাই। মেহরাব সাহেব চমকে ওঠে, জোরে একটা ঢোক গিলে। পুলিশগুলো এগিয়ে আসবে, মেহরাব সাহেব তখন বারণ করে। নীলয় কারো দিকে না তাকিয়েই পিস্তল সেই পুলিশের দিকেই ছুঁড়ে মারে। তারপর নীলার দিকে এগিয়ে যায়। নীলা যেখানে বসে আছে সেই সোফার উপরে বাম হাঁটু তুলে দিয়ে পকেট থেকে একটা চুইংগাম বের করে নেয়। কাগজ খুলে গালে দিয়ে একটু ঝুঁকে আসে নীলার দিকে। সবাই তখন চোখ বড় বড় করে নীলয়ের দিকে তাকিয়ে আছে। এরকম সিচুয়েশনে হয়তো এতক্ষণ রক্ত ঝরতো কারো, কিংবা বড় রকমের মারামারিও হতো। অথচ নীলয় শান্ত ভঙ্গিতে ওর মতো কাজ করে যাচ্ছে। মেহরাব সাহেব ভয়ের সাথে অবাক হয়ে চেয়ে আছে সামনে থাকা দুজন মানুষের দিকে। নীলা চোখ বড় করে দেয়। নীলয় ঝুঁকে এসে নীলার নাকটা টেনে দিয়ে বলে, মনে আছে তাহলে এই নিলয়ের কথা? তোমাকে না বলেছিলাম নিলয় তার কমেন্ট কখনো ভাঙবে না। তোমাকে ছোট থেকেই ভালোবাসি নীলা। মনে পড়ে তোমার? তুমি ক্লাস শেষ করে আমার জন্য রোজ একটা করে কাগজে কিছু লিখে আমার ব্যাগের নিচে রেখে যেতে। লেখাগুলো পড়তাম মনে মনে। হয়তো তুমি আমার সব কিছু। তুমি কি আমাকে ভালোবাসবে? যদি বাসো তাহলে চলো, আর যদি না বাসো তাহলে। নীলয় নীলার উত্তর শোনার অপেক্ষায় হাত বাড়িয়ে চেয়ে আছে। নীলা তখনও যেন স্বপ্ন দেখছে বলে মনে হচ্ছে। এভাবে সেই ছোটবেলার মানুষটাকে হুট করে দেখবে ভাবতেই পারেনি। নীলা হয়তো ভেবেছিল ও নীলাই আসবে কোট স্যুট পরে, সবার সামনে ভালোবাসি বলে তাকে চাইবে। কিন্তু এই নীলাই ঠিকই এসেছে, সবার সামনে ভালোবাসিও বলেছে, নীলাকে চাইছেও। কিন্তু কোথায় যেন একটা দ্বিধাতে আটকা পড়েছে নীলা। নীলা একবার ওর বাবার দিকে তাকায়, তারপর সামনে ঝুঁকে দাঁড়িয়ে থাকা ইনোসেন্ট চেহারার খুনি মাস্টার রাফিয়ানের দিকে তাকায়। নীলয় তখনও হাত বাড়িয়ে নীলার জন্য অপেক্ষা করছে। না, আমি আপনাকে ভালোবাসি না, আর না কখনো বাসবো। আমার নীলয় হারিয়ে গেছে। সেই ছোট্টবেলায় দৌড়ে চলে গেছে আমার সামনে থেকে। আর তোমার আমার জীবন থেকে। আমি আমার ভালো নীলয়কে ভালোবাসি, আপনার মতো কোনো মস্তান নীলয়কে বাসি না। আমার সামনে থেকে চলে যান। নীলা, আমাকে ফিরিয়ে দিচ্ছ? আপনাকে আমি ঘৃণা করি, জাস্ট হেট ইউ। তুমি মিথ্যে বলছো। কথাটা বলে নীলয় নীলার হাত ধরে টান দেয়। কয়েকবার পিছিয়ে এসে নীলয়ের খুব কাছে এসে দাঁড়ায় নীলা। নীলা আর নিজেকে ধরে রাখতে পারেনি। নীলয়কে একটা ধাক্কা দিয়ে ডান হাত দিয়ে অনেক জোরে নীলয়ের বাম গালে কষিয়ে চড় দিয়ে ওঠে। হাউ ডিয়ার অফ ইউ! আমার হাত ধরার আপনার সাহস কি দিল? আমার সামনে থেকে চলে যান। আমি কখনো ভালোবাসিনি আপনাকে, আর বাসবও না। আমি চাই না আমার নীলয় কোনো বস্তান হোক। যে ছেলে নিজের বাবাকে খুন করতে পারে, সে আমাকেও খুন করবে না, তার কি গ্যারান্টি আছে? হেট ইউ অ্যান্ড গেট লস। কথাগুলো বলেই নীলা কাঁদতে কাঁদতে চলে আসতে যাবে, তখনই মেহরাব সাহেব নীলাকে ডাক দেয়। নীলা থামে। মেহরাব সাহেব এগিয়ে যায়। নীলার চোখের পানি মুছে দিয়ে বুকে জড়িয়ে নিয়ে বলে, ঠিক এটাই আমি চাইছিলাম। আমার মেয়েটা আমার কথা অনেক বোঝে। নীলা চলে যাবে নীলয় বলে ওঠে,
নিলয়কে মেরে ফেলো নীলা, না হলে এই নিলয় না নিজেদের শান্তিতে থাকবে আর না তোমাদের কাউকে শান্তিতে রাখবে। অমানুষগুলো ঠিক এমনিই করে। অমানুষ, পার্থক্যটা কি জানো? তুমি ছাড়া যদি এই কথাটা অন্য কেউ বলতো এতক্ষণে কি? যারা অমানুষ কুত্তার বাচ্চা হয় তারা তো মানুষের, এমনকি নিজের বাবাকেও মারতে ছাড়ে না। নীলা, আমার থেকে তুমি চলে যাবে চাও, তবে ভুলে যেও না। আপনাকে সঠিকই বা কেন বুঝতে যাব আমি? আমার সামনে আপনাকে যেন আর না দেখি। তুমি নিজেই আসবে এই অমানুষটার কাছে। সেটা হওয়ার আগে নিজেকে মেরে ফেলবো। মেহরাব সাহেবের ইশারায় কয়েকজন পুলিশ নিলয়ের দিকে এগিয়ে যেতে থাকে। নিলয় কালো কাঁচের ফুলদানিতে রাখা গোল সোফার মাঝে রাখা টেবিলের জোরে লাথি দিয়ে ভেঙে ফেলে। পুলিশগুলো আর কাছে যেতে পারে না ভয়ে। নিলয় জোরে বলে ওঠে, তুমি আর আমাকে ভালো হতে দিলে না নীলা। এই শহর আমি পুরো মাস্তানি শহর বানিয়ে দেব। তুমি আর তোমার বাবা আমাকে পারলে ঠেকিয়ে রাখো। নীলা না তাকিয়ে চলে যায় উপরের ঘরে। মেহরাব সাহেব জোরে হেসে ওঠে। নিলয় ওনার দিকে তাকায়। মেহরাব সাহেব বলে, মিস্টার রাফিয়ান, তোমার সাথে ছোট্ট একটা মাইন্ড গেম খেললাম নীলার মাধ্যমে। চেয়েছিলে পুলিশ কমিশনারের মেয়েকে নিজের ভালোবাসায় আটকে নেবে, সে তোমার হয়ে গেলে আমি মেয়ের জামাই বলে কিছুই করতে পারবো না। বেশ দারুণ ছিল তোমার প্ল্যানটা, কিন্তু প্ল্যানে ছোট্ট একটা ভুল করে বসলে। নিলয় দা মাস্টার মাইন্ড গেমার। ভাবছো কি ভুল করেছো? সালমানদের মারতে গিয়েছিলে তুমি নিজেই, সেখানে তোমার চুইংগাম রাখা ছিল। নিলয় লাশের পাশে কি রেখে যেত তা সব কিছুই সেখানে ছিল। তুমি যে সেখানে গিয়েছিলে তা জানতে পারিনি। কিভাবে জানলাম জানো? না 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 না, ভেবো না সালমান এসে বলেছে। জেনেছি তোমার চুইংগামের থেকে। লাশের পাশে চুইংগাম দেখেই বুঝেছিলাম এটা নিলয়ের কাজ। থানায় এসে যখন এভিডেন্সগুলো জমা দেব তখন কি একটা কাজে তোমার কেবিনে যায়। তোমার কেবিনে তোমার রাখা খাওয়া অংশের চুইংগাম দেখি। নিলয়ের অনেকটা কাছে আছি ভেবে ব্যস্ততায় ভুলে তোমার খাওয়া তোমার কেবিনে পাওয়া চুইংগামটি পরীক্ষার জন্য পাঠাই। রিপোর্ট আসতে বেশি সময় লাগেনি। আগে নিলয়ের সেই রিপোর্টের সাথে আজকের রিপোর্ট মেলাতে নিজের কেবিনে এসে আমি অবাক হয়ে গেলাম। টেবিলে লাশের পাশে পাওয়া চুইংগামটি পড়ে আছে, আর আমার হাতে সদ্য পরীক্ষা করে আনা চুইংগামের রিপোর্ট। তখনই মনে পড়ে ঝামেলা তো তোমারটাই পাঠিয়ে দিয়েছিলাম। মজার ব্যাপারটা কি জানো? নিলয়ের সেই আগের রিপোর্টের সাথে তোমার খাওয়া চুইংগামের রিপোর্ট পুরোপুরি ম্যাচ করে যায়। এরপর খুব তাড়াতাড়ি সোর্স মারফত তোমার হিস্ট্রি বের করলাম। সবগুলো ফেক থাকার কারণে এই সত্যিটা হলো নীলার নিলয়, সেই ছোট্টবেলার নিলয় যেখানে থাকতো ছোট্টবেলাতে তুমিও ঠিক সেখানেই থাকতে। বাকি ইনফরমেশন এতটাই হাইড করা যে কিছুই জানা যায়নি। ধরা তো পড়েই গেলে মিস্টার রাফিয়ান। খুব শখ না কমিশনারের মেয়ে যখন তোমার গার্লফ্রেন্ড হবে আর তুমি কিছুই করতে পারবে না? শহরে আসার আগে হয়তো আরো একটু প্ল্যান করে আসতে পারতে। আহা, সো স্যাড, সো স্যাড বয়। নিলয় সোফাতে হেলান দিয়ে বসে, পায়ের উপর পা তুলে দিয়ে আয়েশ করে চুইংগাম চিবোতে থাকে। মেহরাব সাহেব থতমত খেয়ে তাকায় নিলয়ের দিকে। নিলয় শব্দ করে হাসলো। মেহরাব সাহেব বসা থেকে উঠে পিস্তল তাক করে ধরে নিলয়ের দিকে। আমার কিছু হলে ফায়েজার কিন্তু আপনাকে মেরে ফেলবে। তুমি নিজেই ফায়াজকে ধরতে সাহায্য করবে। নিলয়কে এখনই মেরে ফেলুন, না হলে পরের বার সুযোগটা পাবেন না মারতে। তখন হয় মরবেন না হয় মারবেন। চিন্তা করো না, তোমাকে মারবই। ভাবছো তুমি একাই মাইন্ড গেম খেলতে পারো? আচ্ছা, তুমি এত বোকা কেন? ছোটবেলায় বাবাকে না জেনেই মেরে দিলে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। মাথাটা কেমন যেন পাগলাটে টাইপ করে কয়েকবার নাড়িয়ে নেয়। মেহরাব সাহেবের দিকে এগিয়ে আসতে যাবে তখনই খট করে একটা শব্দ শোনা যায়। নিলয় চোখ ঝাপসা হতে থাকে। নিজেকে আর দাঁড়িয়ে ধরে রাখতে পারে না, মাটিতে পড়ে যাবে তখন। চোখটা কোনো রকম মেলে ঝাপসা চোখে পিছনে তাকায়। শব্দ করে বলে ওঠে, জয়। রাফিয়ানের এই যুদ্ধ হাজারটা রাফিয়ানের জায়গা নেই। রাফিয়ান হয় একজন, যার হিংস্রতা সব কিছু ধ্বংস হয়। কেবল প্রথম রাফিয়ানই টিকে থাকে।
নীলয় কথাটা বলে মেহরাব সাহেবের দিকে এগিয়ে আসতে থাকে। মেহরাব সাহেব বসে নিলয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। মেহরাব সাহেব নিলয়কে থামাতে বলে, হ্যাঁ একদম ঠিক বলেছ, রাফিয়ান একজনই হয়। হ্যাঁ, মাইন্ড গেম যে বেশি খেলতে পারবে সে তো রাফিয়ান। নিলয় পিছন ঘুরে তাকায়, জয় দাঁড়িয়ে আছে। নিলয় অনেক মুচকি হেসে মেহরাব সাহেবের দিকে তাকিয়ে থাকে। বলেছিলাম না আমাকে মারতে হলে এখনই মারতে হবে, কিন্তু এখন আর সেই সুযোগ আপনি পাবেন না। আমার বন্ধু জয় চলে এসেছে। জয় তো এসে গেছে, তবে তোর জন্য না, নিজের জন্য। কথাটা বলেই জয় স্টিক হাতে নিয়ে নিলয়ের কপাল সোজা মাথায় জোরে আঘাত করে। নিলয় কিছুটা সময় হতভম্ব হয়ে চেয়ে থাকে, নিজে পড়ে যাবে এবং জ্ঞান হারাবে। ঠিক সেই সময় জয় হাসি দিয়ে বলে, রাফিয়ানকে সামনে থেকে মারলাম। আর শোন, মাইন্ড গেমটা ভালো করে শিখে নে। বাই বাই রাফিয়ান। নিলয় মাটিতে ধপ করে পড়ে। চোখ বন্ধ করার আগে আস্তে গলায় বলে ওঠে, জয় তুই? নিলয় চোখ বন্ধ করে। নীলা আয়নার সামনে বসে আছে, চোখ দিয়ে জল গড়িয়ে নিচে পড়ছে। নিজেকে থামানোর অনেক চেষ্টা করছে কান্না থেকে, কিন্তু পারছে না ও। আয়নাতে নিজেকে দেখছেও। নিলয়কে সে কতটা ভালোবাসে সেটা নীলা খুব ভালো করেই জানে, কিন্তু তবুও কেন সে এমন করলো? আচ্ছা, আমিও তো পারতাম নিলয়কে নিজের করে নিয়ে এসব কিছু ছেড়ে একসাথে বাঁচতে, তাহলে কেন এমন করেছি? না না, যা করেছি সেটা ভালোই করেছি। কোনো খুনিকে আমি কেন ভালোবাসবো? নীলা আয়নার সামনে বসে নিজেকে দেখার ছলে নিলয়ের প্রতি জমানো কথা প্রকাশ করে। ঘুরে বসে ও। নিলয়ের জন্য কেন জমানো চুইংগামের বক্সগুলো দৌড়ে যেয়ে হাতে নেয়, জোরে ফ্লোরে ছুঁড়ে মারে ও। নিলয়ের স্মৃতিগুলো মুছে ফেলার চেষ্টা করছে, কিন্তু চাইলেই যদি সব পারা যেত তাহলে তো অনেক কিছুই হতো। মানুষ যাকে নিয়ে ভাবতে চায় না, ঠিক তার কথাই বারবার মনে পড়ে। এটাকে প্রেমে পড়ার লক্ষণও বলা চলে, আবার ভালোবাসাও বলে। কোনো বিপরীত লিঙ্গের মানুষ একে অন্যের কথা ভাবলে বুঝতে হবে যে কোনো একজন কারো প্রেমে শিওর পড়ে গেছে। নীলারও এখন তেমনই একটা অনুভূতি হচ্ছে। নিলয়ের কথাগুলো মনে পড়ছে ওর। নিলয়ের চোখের দিকে একবার সে তাকিয়েছিল। নীলা সত্যিই বুঝতে পেরেছিল নিলয়ের মনে নীলার প্রতি ভালোবাসা। আচ্ছা, চোখের দিকে তাকালে কি ভালোবাসা বোঝা যায়? কি জানি, তবে কিসের যেন একটা টান ছিল দুজনের মাঝে। জয়, নিলয় কোথায়? চারপাশে গোল হয়ে কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। নিলয় জ্ঞান হারানোর পর মেহরাব সাহেব আর জয় নিলয়কে থানায় নিয়ে যায়নি, নিলয়কে কোথায় যেন পাঠিয়ে দিয়েছে। এখন রাত প্রায় 1টা পার হয়ে গেছে। রাহাত নিলয়কে অনেকবার ফোন করেছিল, কিন্তু নিলয়ের কোনো খোঁজই পায়নি। সব জায়গায় নিলয়কে সে খুঁজেছে, এমনকি নীলাদের বাড়িতেও সে গিয়েছিল, কিন্তু তেমন কোনো খোঁজ পায়নি। রাহাত যখন নিলয়ের খোঁজ নিতে নীলাদের বাড়ি থেকে বেরিয়ে আসবে, তখনই দেখে কয়েকজন ছেলে মিশিদের বাড়ি থেকে একজন মহিলাকে টেনে নিয়ে বের হচ্ছে। পিছনে একটা বাচ্চা মেয়ে চিৎকার করে কাঁদছে আর বলছে, আমার মাকে ছেড়ে দাও। আবির ভাইয়া কোথায় তুমি? ও নীলা আপু কোথায় তুমি? আমার মাকে বাঁচাও। রাহাত থেমে যায়। এমনিতেই সারাদিন ধরে নিলয়কে অনেক খুঁজেছে, কিন্তু কোথাও পায়নি। আর এখন এমন চিন্তাগ্রস্ত ভাবনা নিয়ে রাহাতের সামনে এমন কিছু ঘটবে তা সে ভাবেইনি। রাহাত এগিয়ে যায়, পকেট থেকে ফোন বের করে কাদেরকে যেন ফোন করে। ওনাকে কেন এভাবে ধরে নিয়ে যাচ্ছ? আব্বে তুই কে? দেখ ভাই, ওর জন্য প্রচুর ঝামেলা সহ্য করেছি, এখন তুই সামনে থেকে যা। ছেড়ে দে ওনাকে, দেখছিস না বাচ্চা মেয়েটা কাঁদছে। তো আমরা কি করব? কুত্তার বাচ্চা, যা সামনে থেকে। কথাটা শুনতেই রাহাত কোমর থেকে পিস্তল বের করে যে কথাটা বলেছিল তার কপাল সোজা গুলি করে। ছেলেটা ধপাস করে মাটিতে পড়ে যায়। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে থাকে রাহাতের দিকে। কেউ একজন পিস্তল নিয়ে এগিয়ে আসবে, ঠিক তখনই একটা সাদা রঙের গাড়ি রাহাতের পিছনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে পরপর হানসেলা, তৌহিদ, আলিম, ইফসাহার ও বাসার পিস্তল হাতে নেমে রাহাতের পাশে এসে দাঁড়ায়। ছেলেগুলো দৌড়ে পালাতে যাবে, তখনই ওরা ওদের গুলি করে। রাহাত সবাইকে বলে, ওদেরকে নিয়ে যা, আমি নিলয়কে খুঁজে আসছি। সবাই অবাক হয়। নিলয়কে প্রথমবার খুঁজবে শুনে
মানে কি? তুমি কেন নিলয়কে ভাইয়াকে খুঁজবে? জানি না, নিলয় কখনো আমাকে না বলে কোথাও যায় না, কিন্তু কিন্তু কি? ওর সকাল থেকে ফোন অফ। যেখানে যেখানে থাকার কথা সব জায়গাতে খুঁজেছি, ওকে পাইনি। নিশ্চয়ই জানবে। জিজ্ঞেস করেছিলাম কিন্তু কোনো উত্তর দেয়নি। নিলয় ভাইকে বলেছিলাম যেন এভাবে না থাকতে, এমনিতে চুইনগাম না খেতেও বলেছিলাম। নিলয় কেন তোদের কথা শুনবে? সে তার মতো থাকে, নিলয়কে ওর মতো থাকতে দে। তাহলে কেন তুমি ওকে খুঁজছো? থাকুক না ওর মতো। দেখ, নিলয়কে তার মতো করে থাকতে সে পছন্দ করে, কিন্তু এই রাহাত নিলয়কে ছাড়া থাকে না। তোরা চলে যা, আমি খুঁজে আসছি। ওকে বস। সবাই চলে যায়। রাহাত কোমরে পিস্তল গুজে রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকা মিশি আর তার মায়ের কাছে এগিয়ে যায়। মিশি রাহাতের দিকে তাকিয়ে বলে, নিলয়? কে নিলয়? তুমি চেনো তাকে? আবির ভাইয়া বলেছিল আমার মাকে যারা নির্যাতন করেছে তাদের সবাইকে নিলয় মেরে ফেলেছে। এটা নীলা আপুকেও আমি বলেছিলাম, উনিও আমাকে জিজ্ঞাসা করেছিল তুমি চেনো নিলয়কে, কিন্তু আমি চিনি না নিলয়কে, তবে আবির ভাইয়ার থেকে শুনেছিলাম। তোমার আবির ভাইয়াকে তুমি চেনো? হ্যাঁ চিনি তো। তোমার নাম কি? মিশি। রাহাত মিশির মাকে কোনো রকমে ধরে বাড়ির দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। রাহাত মিশিকে বলে, তুমি আবিরকে কিভাবে চেনো? আপনার মতো করেই সে আমাকে বাঁচিয়েছিল, আর নীলা আপুর বর তো উনি আমাকে বলেছিল, তাই তো উনি নীলা আপুদের বাড়িতে থাকে। আজকে দেখেছো? আজকে সকালে দেখেছিলাম। কখন, মানে কোথায়? নীলা আপুদের বাড়ির সামনে দুপুরের কাছাকাছি সময়ে কয়েকজন লোক দেখেছিলাম ভাইয়াকে ধরে নিয়ে গাড়িতে তুলছে। কি ধরে নিয়ে? মানে উনি ঘুমিয়েছিল, কিন্তু ওনার মাথা থেকে রক্ত পড়ছিল। তুমি লোকগুলোকে চেনো? না। রাহাত মিশির মাকে ঘরে পৌঁছে দেয়। রাহাতের শিরদাঁড়া যেন নড়ে ওঠে, কেমন যেন কেঁপে উঠতে থাকে। নিলয়ের মাথা থেকে রক্ত পড়ছিল, কিন্তু কেন? আচ্ছা, মেহরাব সাহেবও কি ছিল? না, ওনাকে তখন দেখিনি, তবে কয়েকজন লোক ছিল। একজনের হাতে লাঠি ছিল, কালো পোশাক পরেছিল, মাথায় হেলমেট পরা ছিল। হেলমেট মানে বাইকে চড়ার সময় যা পরে? ওকে। রাহাত দৌড়ে মিশিদের বাড়ি থেকে বের হয়। অজান্তেই বুকটা ছ্যাদ করে ওঠে ওর। মুখ দিয়ে আস্তে স্বরে বলে ওঠে, জয়। কিন্তু জয়ও কোথায়? তাকেও তো ফোনে পাচ্ছি না। কি হচ্ছে সব? রাহাত আবারও নিলয়ের নাম্বারে ডায়াল করে, কিন্তু আগের মতো অফ। জয়কে কল দিতে যাবে, ঠিক তখনই ফোনটা কেঁপে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে জয় নাম ভেসে আছে। রাহাত মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক, নিলয়কে এবার সহজে খুঁজে বের করতে পারবো, জয়কে যখন পেয়েছি। জয়ের ফোন পেয়ে রাহাত অবাক হয়। সারাদিন জয়ের ফোন অফ ছিল নিলয়ের মতো। দুজনের জন্য অনেকখানি চিন্তা হচ্ছিল ওর, তবে জয়ের ফোন পেয়ে শান্তি লাগছে কিছুটা। তাড়াতাড়ি রিসিভ করে রাহাত। তোদেরকে সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি, কি সমস্যা তোদের? ফোন কেন বন্ধ রাখিস? বেটা নিলয়কে পেয়ে নি, তারপর বোঝাবো হারামি সবগুলো। জয়ের হাসি শুনে রাহাত আরও রেগে যায়। এমনিতেই প্রচণ্ড রেগে আছে, তার উপর কিছু না বলেই জয় এভাবে হাসছে। রাহাত গালি দিয়ে বলে, কোথায় আছিস? নিলয় কোথায়? তোদের আজকে পেয়ে নি, বোঝাবো হারামিগিরি কাকে বলে। জয়ের থেকেও হারামি হবি নাকি? মানে? কিছু না। কোথায় তুই? আসি রাস্তায়। তুই কোথায় সেটা বল। আর সমস্যাটা কি তোর? আজকে কেমন করে কথা বলছিস? মালটাল খেয়েছিস নাকি? জয় মাল খেলেও ঠিক করে কথা বলে। জয়, সত্যি বল তো কি হয়েছে? কেমন গম্ভীর করে কথা বলছিস? নিলয় কোথায়? সারাদিন কেন ফোন অফ তোদের? তোর সমস্যা কি? এত কেন প্রশ্ন করিস? দেখ জয়, এখন কিছু ভালো লাগছে না। নিলয় কোথায় বল। কেন? নিলয়ের কি দরকার? আমি কি বন্ধু না তোর? জয়, বাজে বকিস না। জয় বাজে বকে না, কাজে দেখায়। এই শালা, কোথায় তুই বল।
নিলয়ের সাথে? নিলয় কোথায়? হারামি, মজাও করছিস? বুঝছি, আজকে বেশি গিলে ফেলেছিস। দেখ রাহাত, জয় মাল খায় না সব সময়, যখন খায় তখন সে খুশি থাকে। হয়েছে হয়েছে, নিলয় মানে তুই কোথায়? আসবি? মারতে আসবো তোদের। একজন তো চলেই গেছে, আমাকে আর কি মারবি? দেখি তাহলে কেমন মারিস। জয়, তুই মজাটা অন্তত রাখ, আর জায়গার নাম বল। তোর এত পেছানো কথা শুনতে ইচ্ছে করছে না। রাফিয়ানরা তো পেঁচিয়ে কথা বলে রে রাহাত। ঠিকানা বল। আসিস না। নিলয় যেখানে আছে রাহাত থাকবেই না, সেটা কখনো হয়? আচ্ছা তাহলে আয়, একাই থাকি, জঙ্গলের মধ্যে চলে আয়। রাহাত বাইক স্টার্ট দেয়। জয়ের কথাগুলো যেন কানে বাজতে থাকে। বাইক ঘোরাতেই দেখে নীলা বাড়ি থেকে বের হচ্ছে। রাহাত একবার তাকায়, মনে মনে বলে, এত ভাব কেন মেয়েটার? নিলয়ের কথা জানতে চেয়েছিলাম, একবারও বলেনি। রাহাত দেখে নীলা একটা গাড়িতে যেয়ে বসে। রাহাত আর গুরুত্ব না দিয়ে বাইক চালাতে থাকে। কিছু সময় পর জয়ের কথা মতো জঙ্গলের মাঝখানে চলে আসিও। খোলা জায়গায় জয়কে একা দাঁড়িয়ে থাকতে দেখে জয়ের হাতে সিগারেট জ্বলছে। রাহাত বাইক থেকে নামতেই জয় একটা সিগারেটের প্যাকেট ছুঁড়ে দেয় রাহাতের দিকে। রাহাত একটা সিগারেট বের করে আগুন জ্বালিয়ে জয়ের দিকে এগিয়ে যেতে যেতে বলে, এত জায়গা থাকতে এখানে কেন এসেছিস? সে কই? এত ভাব নেয় কেন ও? হারিয়ে গেলে সবাই খোঁজে, বলে এত ভাব নেবে কেন? কই নিলয় কই? ডাক দে। খুব ভাব ওর, কিন্তু আর নেবে না। বুঝিয়ে দিয়েছিস তাহলে? খুব ভালো করেই বুঝিয়েছি। কই ও? ডাক দে। দেখবি। সহ্য হবে তো? আরে বাহানা রাখ। কে আছিস? নিয়ে আয়। জয়ের কথা মতো কয়েকজন ছেলে কাকে যেন হাত আর পা ধরে উঁচু করে নিয়ে আসছে, মুখটা অন্যদিকে ঘোরানো। পোশাক দেখে রাহাত যেন চমকে যায়। এমন পোশাক কেবল নিলয় পরে থাকে। তবে কি? না না, নিলয় কখনো এভাবে পরে থাকে না। নামা ওকে, মুখটা দেখা আমার বন্ধুকে, কখন থেকে উতাল হয়ে আছে। জয়ের কথা শুনে চারজন ছেলে মাটিতে বডিটা রেখে দেয়। মুখটা ঘোরাতেই যেন রাহাত 2 পা পিছিয়ে চলে আসে। চোখ যেন স্থির হয়ে থাকে, কোনো কিছু যেন গলা দিয়ে বের হচ্ছে না। ভালো মতো তাকাই, মাটিতে ধুলোগুলো একটু একটু করে সরছে। তার মানে এখনও নিলয় বেঁচে আছে। রাহাত দৌড়ে নিলয়ের কাছে যায়। নিলয়কে আঁকড়ে ধরে জয়কে বলে, জয়, এই জয়, ওর কি হয়েছে? এভাবে কেন শুয়ে আছে ও? কে কি করেছে? কি হয়েছে বল, সবটা বল। জয় শব্দ করে হেসে ওঠে। রাহাত স্তব্ধ হয়ে যায়। হাসির মানেটা রাহাত স্পষ্ট বুঝতে পেরেছে। নিলয়কে আবারও মাটিতে রেখে উঠে ঘুরে দাঁড়ায়। দেখে সামনে 3 জন লোক বসে আছে। সবাইকে দেখে রাহাত বোকার মতো তাকিয়ে থাকে। ফায়াজ, তুই? জয়, তুইও? মেহরাব স্যার, আপনিও? আমরা তোকে না বলেছিলাম সহ্য করতে পারবি না? নিজ যাতে ওর মাথায় বাড়ি দিয়েছি, এবার তোর পালা। জয়, কেন কেন এমন করলি? মনে আছে তুই বলেছিলি রাফিয়ানকে ধরা যায় না। রাফিয়ান হলো সব কিছুর থেকে সেরা। রাফিয়ান হওয়াটা অনেক কঠিন, কিন্তু একবার হলেও পুরো পৃথিবীটা নিজের হয়ে যায়। আর নিলয় হলো রিয়েল রাফিয়ান, ওর মতো কেউ হতে পারে না। সেদিন নিজেকে বলেছিলাম আমি হব রিয়েল রাফিয়ান। আই এম রাফিয়ান, দ্য রিয়েল মাইন্ড গেমার। দেখেছিস নিলয়কে সবাই কতটা ভয় পায়? মানতে পারিনি, আমাদের মাইন্ড গেমটা কাজে লাগালাম। অবশ্যই তোকে পরে শোনাবো গল্পটা। সরি, তোকে শোনাবো কি করে? কেউ তো বাঁচবে না আর। রাহাত কেঁদে ওঠে। এভাবে সব এলোমেলো হবে কিছুই বুঝতে পারেনি। আর সহ্য হচ্ছে না ওর। কোমর থেকে পিস্তল বের করে জয়ের দিকে তাক করে ট্রিগারে ঝাঁপ দিবে, তখনই ধুম করে একটা শব্দ হয়। রাহাত আছড়ে পড়ে সামনে। পিছনে তাকিয়ে দেখে সাকিব দাঁড়িয়ে। সাকিবের হাতে লোহার রড। সাকিবই হলো সিআইডি অফিসারের হেড অফিসার, কিন্তু সাকিব হাতে লোহার রড নিয়ে এগিয়ে আসে।
রাহাত কোনো রকমে শোয়া থেকে উঠে বসে। জয়ের মুখে সিগারেট টানতে টানতে রাহাতের সামনে এসে দাঁড়ায়। রাহাত মাথায় হাত দিয়ে নিজের রক্ত আটকে রাখার চেষ্টা করছে। হাঁপাতে হাঁপাতে উত্তেজিত আর ভয়ার্ত গলায় রাহাত বলে, জয়, তুই কেন এমন করলি? তোরা সবাই কেন এমন করলি? জয় কোনো কথা বলে না, নিলয়ের দিকে এগিয়ে যায়। তলপেট সোজা, কোমরে একটা জোরে লাথি দেয়। নিলয় হালকা কেসে ওঠে। নিলয়কে আনার সময় গাড়িতে অনেকগুলো ড্রাগসের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। এ কারণেই সে ঠিকমতো তাকাতেও পারছে না। কেবল নিঃশ্বাসের অস্তিত্বে বোঝা যাচ্ছে। জয় নিলয়ের কোমরে লাথি দিয়ে বলে ওঠে, শালা, খুব মাস্তানি দেখিয়েছিস। জয় রাহাতের দিকে এগিয়ে আসে। রাহাতের গাল জোরে চেপে ধরে বলে, দেখ ভাই, তোদের কথা মতো ব্যাংক ডাকাতি করেছি। টাকাগুলোর সবটা আমারই কাছে। আমি জানতামই না যে মেহরাব সাহেব আমাকে সন্দেহ করেছিল। ওনাকে টাকার লোভ দেখালাম, আর পরে নিলয়ের কথাও বললাম। কিন্তু কি জানিস, নিলয়কে সে জানতো কিন্তু চিনত না। আর ফায়াজকে দেশের পুরো পাওয়ার দিব, আর সাকিবকে পরে নিজের রাফিয়ান বানাবো। তবে হ্যাঁ, তোকেও ব্যাপারটা বলতে চেয়েছিলাম, কিন্তু তুই তো নিলয়ের জন্য পাগল। আর আসল কথা হলো, আমি রাফিয়ান হতে চাই। আমি রাফিয়ানের নেশায় আটকে গেছি রে। তুই আর তোর নিলয় হলি বড় বাধা। ওটাকে তো মারবই, তবে তোকে আগে মারবো। কথাটা বলে জয় রাহাতের গালে জোরে ঘুষি দেয়। রাহাত আবারও ছিটকে পড়ে। রাহাত সোজা হয়ে বসে, জয়ের দিকে রক্তমাখা মুখ নিয়ে বলে, তুই এমনটা না করলেও পারতি। জয় নিলয়ের মতো করে চুইংগাম চিবিয়ে হাঁটু ভাঁজ করে রাহাতের সামনে বসে। রাহাত জয়ের কলার টেনে ধরে। দুর্বল হাত যেন কাঁপছে রাহাতের। জয় আস্তে করে ছাড়িয়ে নেয়। কে মারবে আমাকে? আর বল, তুই মারবি? বল, অন্য কেউ মারবে? কারো ক্ষমতা নেই আমাকে মারার। ছোট থেকেই দেখেছি তুই আর নিলয় একসাথে অনেক মজা করেছিস, আর আমাকে দিয়ে কাজ করিয়েছিস। ছোটোবেলাতে বন্ধু হিসেবে ব্যাপারটা মেনে নিলেও এখন যখন তোরা আমাকে কিছু না বলে অনেক কিছু করতি, আমার খুব খারাপ লাগতো। সত্যি বলতে কি, আমি ফায়েজকে যে বলেছি রাফিয়ান হতে চাই, সেখানে সালমান ছিল। সে আমার পিছনে এসে দাঁড়ায়। মাথাটা তখনই ঘুরে ওঠে। নেশাটা চেপে বসে ফায়েজ স্যার বলেছিল নিলয়কে সরানো কঠিন বিষয়, কিন্তু দেখ, জয় পারে না এমন কোনো কাজ নেই। তো বল, কে মারবে আমাকে, তুই নাকি তোর লোক? তোকে মারার জন্য আমার কোনো লোকের দরকার হবে না, একটা বুলেটই যথেষ্ট। সবাই ঘুরে তাকায়, হাঁ হয়ে যায় সেদিকে তাকিয়ে। নিলয়কে হাঁটু ভাঁজ করে মাথা কাত করে বসে থাকতে দেখে সবাই বোকার মতো তাকায়। নিলয়ের হাতে পিস্তল, মাথা একদিকে কাত করে জয়ের দিকে তাকিয়ে আছে। গাল বেয়ে তাজা রক্ত বের হয়ে আসছে। নিলয় পকেট থেকে একটা চুইংগাম বের করে গালে দেয়। ধীর গতিতে চিবোতে থাকে। সাকিব নিলয়ের দিকে এগিয়ে আসতে থাকে। নিলয় সাকিবের পায়ে শাট করে একটা গুলি করে। রাকিব ধপ করে মাটিতে পড়ে যায়। সবাই ভয়ত দৃষ্টিতে তাকিয়ে থাকে নিলয়ের দিকে। জয় বলে, কিরে, তোকে তো ডোজ দেওয়ার পরেও এমন শক্ত হয়ে বসে আছিস কেন? নিলয়কে কখনো নেশা টানে না, নেশার ডোজ তার অনেক আগেই হয়ে গেছে। রাহাত, এদিকে আয়। রাহাত কোনো রকমে হেঁটে নিলয়ের কাছে এসে দাঁড়ায়। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। বন্ধুত্বের মধ্যে কোনো ছোট বড় নেই, আর না থাকে ক্ষমতার লড়াই। কথাটা বলে পিস্তল সোজা করবে, তখনই দেখে একটা বয়স্ক লোক কোনো রকমে হেঁটে এদিকে আসছে। সবাই অবাক হয়, এখানে কোনো লোক কখনো আসবে না, আর এখন তো মোটেই আসার কথা না। লোকটা দু হাতে দুটো কাগজ রাখা। কোনো রকমে হেঁটে এসে নিলয়ের কাছে ডান হাতে থাকা কাগজটা বাড়িয়ে দেয়। এরপর জয়ের দিকে এগিয়ে যায়। সবাই হাবার মতো তাকিয়ে আছে। ফাইয়াজ, মেহরাব, ওনারা জয়ের পিছনে এসে দাঁড়ায়। লোকটা জয়ের কাছে এসে কাগজটা বাড়িয়ে দিয়ে সোজা চলে যেতে থাকে। কেউ কোনো কথা বলছে না। নিলয় কাগজের ভাঁজ খুলে সেখানে লেখা, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম মাই রাফিয়ান সিটি। জয় কিছুক্ষণ সম্মোহন হয়ে চেয়ে থাকে। রাফিয়ান? এখানে ওরা ছাড়া আর কে আছে? কে রাফিয়ান? নিলয়ও কিছুটা অবাক হয়। রাফিয়ান আবার কোথা থেকে আসলো?
কে এই রাফিয়ান? হঠাৎ যুদ্ধটা যেন থমকে গেছে। কাগজের দিকে সবাই তাকিয়ে আছে আর ভাবছে কে এই রাফিয়ান। ভাবতে ভাবতে একটা কালো রঙের গাড়ি বেশ জোরেই ওদের দিকে এগিয়ে আসছে। গাড়িটা নিলয়দের সামনে এসে দাঁড়ায়। দরজা খুলে দিয়ে নিলয়দেরকে ইশারা করে গাড়িতে উঠতে। নিলয় আর দেরি করে না, রাহাতকে নিয়ে সোজা গাড়িতে উঠে বসে। জয় এগিয়ে আসার আগেই গাড়িটা জোরে টান দিয়ে সেখান থেকে চলে আসে। সবাই অবাক হয়ে তাকায়। নিলয় এভাবে বেঁচে চলে যাবে কেউ কল্পনা করেনি। জয় ভয়ের দৃষ্টিতে গাড়িটা চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। নিলয় আর রাহাত পিছনের সিটে বসে আছে। ড্রাইভিং সিটে কোনো একজন অপরিচিত লোক বসে আছে, কারণ ওর মুখটা দেখা যাচ্ছে না, মাস্ক দিয়ে ঢাকা। ঠিক ছেলে না মেয়ে বোঝাও যাচ্ছে না। নিলয় অনেকবার জিজ্ঞেস করেছে, কে আপনি, কেন বাঁচিয়েছেন? কিন্তু ব্যক্তিটা কোনো প্রকার উত্তর দেয়নি। বেশ কিছু সময় গাড়ি চলতে থাকে। অনেকখানি দূরে এসে হঠাৎ গাড়িটা থামে। অপরিচিত ব্যক্তিটা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। নিলয় দরজা খুলে দিয়ে কিছু সময় ওর দিকে তাকিয়ে থেকে কোনো কথা না বলে সোজা চলে যায়। নিলয় ডাক দেয়, কিন্তু আগন্তুক ব্যক্তিটা আর কোনো কথা শোনে না, সোজা হেঁটে চলে যায়। কিছু দূর যেতেই একটা বাইক আসে। ব্যক্তিটা বাইকে করে চলে যায়। নিলয় আর রাহাত হাবার মতো বসে আছে। কি হলো এটা? কে উনি? কেন আমাদের বাঁচালো? কেনই বা কোনো কথা বলল না? আমাদের মতো রাফিয়ানি পোশাক পরে আসলো, আবার চুপচাপ চলে গেল, ব্যাপারটা কি? দুজন দুজনের দিকে তাকিয়ে ঠিক এই কথাগুলোই বলে চলছিল। ঠিক সেই সময় একটা সাদা গাড়ি সামনে এসে জোরে ব্রেক করে। রাহাত আর নিলয় কোমর থেকে পিস্তল বের করে গাড়ির দিকে তাক করে ধরে। কিন্তু কয়েক সেকেন্ড পরেই দুজন ডক্টর সহ সবাই দেখে হানজেলা, হুসাইন, বাসাদ, তৌহিদ, ইফসাহার আর শাইম গাড়ি থেকে নামছে। ওরা দুজন অবাক হয়, ওরা কিভাবে জানে আমরা এখানে? সবাই ওদের কাছে আসতে রাহাত বলে, তোরা জানিস আমরা এখানে? কেউ একজন ফোন করে আমাদের এখানকার রাস্তার ঠিকানা দেয়। মানে সে কে? কেমন কণ্ঠ? আরে এক বুড়ো, মানে বয়স্ক লোকের কণ্ঠ শোনা যাচ্ছিল। কোনো রকমে বিড়বিড় করে কথা বলছিল। ডক্টররা ওদের দেখভাল করতে থাকে। তারপর 3 বছর পর 50,000 ভিউজ আসলে আমরা এই গল্পের চ্যাপ্টার 2 নিয়ে আসবো। ধন্যবাদ।